করে কাজ করতে পারবে। তোমাকে একটা মিনিমাম লেভেলে লিডার হতে হবে, এগুলাকে সমন্বয় করে এলিজিবল করার জন্য, বাস্তবায়ন করার জন্য, কিভাবে কাজ করবে সে প্ল্যান করার জন্য। এখন ইয়োর লিডারশিপ এক জিনিস, সেটা কতগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু তুমি যদি নিজের এডুকেশন, নলেজ এগুলা না থাকে, তোমাকে যতই লিডারশিপের ট্রেনিং দেওয়া হবে, তোমার যতই অভিজ্ঞতা হোক, কোথাও না কোথাও একটু খাপ থাকবে। এবং পাশাপাশি তোমার IQ যদি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে না হয়, এই সেক্টরে কাজ করে সুবিধা দিতে পারবে। আর একটা হলো যে আমরা জানি, যেহেতু আমি 91 থেকে এই কলেজ করছি, আমি এই সাভারে 96 এ ছিলাম, এই সাভারে 2001 সালে আমি ছিলাম। এখানে কাজ করতে যেতে হয় যে তুমি জনগণকে মোটিভেটেড করতে হবে। আমাদের মানে যতই বদলাম না, আমরা একটা কাজ পাবো, ভালো নিয়ম নিয়ে জনগণকে মোটিভেটেড করতে পারি, এবং কনভিন্সিং ক্যাপাসিটি আমাদের কম বেশি আছে। কেন আমরা হাজার হাজার মানুষকে সাথে মেলামেশা করেছি, হাজার হাজার সমস্যার সমাধান করেছি। এই কথা বলতে বলতে আমরা ওই কাজটাই ভালো পাই, অন্য কাজটা হয়তো ভালো পাই না। কম বেশি বক্তৃতা দেওয়া, জনগণকে, মানুষকে যে সামনে পড়ে তাদেরকে কনভিন্স করা, এই কাজটা আমরা পাই। এবং আরেকটা হলো যে, যেটা না বলে নাই, যে তুমি যদি ক্যাটাগরি অনুযায়ী এই লোকটা আসছে, তাকে তুমি কোন লেভেলে সম্মান করবে, এটা যদি তোমার সিভিক্সের না থাকে, তাহলে কিন্তু হবে না। একজন শিক্ষকের সম্মান একরকম, একটা কর্মীর সম্মান একরকম, একজন সরকারি কর্মকর্তার সম্মান একরকম। এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারিয়েশন আছে, প্রফেশনাল টু প্রফেশনাল ভ্যারিয়েশন আছে। এখন তোমরা এগুলা সমন্বয় করতে গিয়ে সকাল থেকে তোমরা অনেক কিছু শিখেছ, জেনেছ। আমার খুব দেখার আগ্রহ ছিল যে এরকম একটি সাবজেক্টের উপর, যেটি জাতিসংঘ 2015 সালে ঘোষণা করেছিল 2030 সালের মধ্যে যদি প্রত্যেকটি দেশ এই ক্যাটাগরিগুলো ফলো করে, মেনটেন করে, এক্সিকিউট করে, তাহলে এই দেশগুলো কোনো সমস্যা থাকবে না। তোমাদের একটা প্রশ্ন ছিল, একটু আগে শুনলাম যে কোন দেশ যদি এটা ফলো না করে, কিছু করে না, যুদ্ধ হচ্ছে, জাতিসংঘ চেষ্টা করছে, পারছে, দেশটা পৃথিবীতে এমন জায়গায় চলে গেছে জাতিসংঘ অনেক কিছু করতে পারে না। তারপর আমরা এই সারা পৃথিবীর সব দেশই জাতিসংঘে দিয়ে তাকিয়ে রাখে। আমি যেটা বলতে চাচ্ছি যে হয়নি, সরকার একা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না। এটাকে বাস্তবায়ন করতে গেলে প্রাইভেট সেক্টরে প্রয়োজন আছে। এটা রুট লেভেলে ট্রেন আপ হতে হবে। ঢাকায় সেন্ট্রালিক্যালি ট্রেনিং দিলে এটা কিছু করা যাবে না। সারা বাংলাদেশকে সম্পৃক্ত করতে হলে প্রাইভেট সেক্টরে উপজেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, কলেজ কলেজে, তাহলে হবে। সরকার আন্তরিক ছিল না, সেজন্য আগে হয়নি, কিন্তু আগামীতে তো হবে না, সেটা তো বলা যায় না। আমি আশাবাদী যে একটি যৌক্তিক সময়ে সাবা সিটিজেন ক্লাব লিমিটেড এরকম একটি অনুষ্ঠান আয়োজন করেছে, এবং এখনো 100+ পার্টিসিপেন্ট সকাল থেকে এত কিছু ট্রেনিং নেওয়ার পর অপেক্ষা করছি শেষ মুহূর্ত পর্যন্ত। সেজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে ম্যাক্সিমাম আমি জেনেছি, শুনেছি তোমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করো, জানি না ঢাকা শহরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং তোমরা যে ইন্টারেস্টেড রয়েছে, এটি আমাদের জন্য একটা ক্লাস পয়েন্ট। তোমাদের মাথায় এটা ঢুকেছে যে এই টপিকসের উপর ট্রেনিং নিলে কিছু জানা যাবে, এবং তোমরা যখন জব করবা তাহলে কোনোটা ডাইরেক্ট এই রিলেটেডই তোমাদের একটা জবের জন্য কাজ পেয়ে গেছো, এবং এই ট্রেনিং নিয়েছো, এইটা নিয়ে তোমাকে দেখবা যে অন্য প্রশ্ন না করে এইটা নিয়ে তোমাকে আলোচনা করতে কাজ করে। এবং আমি মনে করি যে কতটা মানুষ সম্পর্ক হয়েছে আমরা জানি না, কারণ আরো প্রফেশনাল লোকটা আগামীতে হয়তো তারা আসবে, তারা আমার সাথে কথা বলেছে, আরো ভালো ট্রেনিং দিবে, এবং হয়তো তারা শর্টকাট করেছে। আমি যে একটু আগে শুনলাম, আমার কাছে ভালোই লাগলো যে উনি চমৎকার ভাবে বলতেছে, মনে হয় যে প্রথম করে প্রশ্ন করতেছে এই
উনি যে একটু বিব্রত হচ্ছেন আর তো তার কাছে ধন্যবাদ যে আপনি একটি চমৎকার সেশন নিয়েছেন। আমার শুধু সুযোগ হলো কিছুক্ষণ শোনার। আর আমাদের যে প্রধানমন্ত্রী উনিও এসে বসে আছেন, ওনার কিছুক্ষণের মধ্যে আমরা তাকেও সময় দেবো যাতে ওনার করবো শেষ করতে পারি। আমি যে কথাটা বলতে চাই শেষে সেটা হলো যে আমরা যা যা অবস্থান দেখি, আমরা যদি আন্তরিকভাবে কাজ করি এবং সরকারকে সহায়তা করি, আমাদের মেধা প্রজ্ঞা এডুকেশন অনুযায়ী এটা অনেক কিছুই সম্ভব। এক জায়গায় একটা কথা ছিল বিশিষ্ট ব্যক্তি যে দেশপ্রেম এমন একটা জিনিস, এখানে কোনো খাপ থাকলে চলবে না, তোমাকে 100% দেশপ্রেম থাকতে হবে। কেউ যদি বলে যে আমি 80% দেশকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো কাজে আসবে না। আজকাল হয়েছে কি আমাদের এগুলো বেশি বললে পলিটিক্যাল হয়ে যাবে, আমি বেশি বলবো না। আমরা কেমন জন্য দেশপ্রেমটা আস্তে আস্তে কমে যাচ্ছি। আমরা সবাই আমাদের ব্যক্তিগত সুবিধা স্বার্থ পরিবারকে নিয়ে বেশি ভাবার চেষ্টা করি। আমরা প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের ইমেজ দিয়ে আমাদের ঐতিহ্য নিয়ে দেশকে নিয়ে আমরা কোনো ভাবি না। কিন্তু আমি আশাবাদী যে এখন যে অবস্থা, এই অবস্থা আগামীতে থাকবে মনে হয় না। এবং অনেক সেক্টরে অনেক ইমপ্রুভ হয়েছে। যে সেক্টরটা ইমপ্রুভ হলে দেশের আমূল পরিবর্তন হতো, পলিটিক্যাল লিডারদের মন মানসিকতা, সেই জায়গাটা কিন্তু সংস্কার হয়নি, সেই জায়গাটা কিন্তু ফল করেছে। এখন আগামীতে কি হবে আমরা জানি না, আমরা আশাবাদী যে ভালো কিছু হবে এবং তোমাদের মতো ছেলেরাই মেয়েরাই এই পরিবর্তন আনবে। আমরা যেটা করতে পারি নাই, আমার বক্তৃতা শেষে যেটা বলতে চাই, 15 বছর আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত, আন্দোলন সংগ্রাম করে পুলিশের ধাক্কা, পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠি, রিমান্ড, আমি 3বার জেল কেটেছি। আমার মধ্যে 50 মামলা। এই তরুণ ছাত্ররা দেখিয়ে দিল আন্দোলন কিভাবে করতে হয়, পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে। এবং পুলিশের স্টেটমেন্ট আমরা দেখেছি পরবর্তীতে যে সামনে কাতা থেকে 2 জন পড়ে গেছে, মিছিল কিন্তু থামেনি, মিছিল বেরিয়ে গেছে। তার মানে এই যে তাদের সাহস, এই যে দৃঢ়তা, না ঈশ্বরের সাথে থাকতে পারা যাবে না। এই দেশের ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে, সবার ক্ষতি করছে। তোমরা যখন এগিয়ে যাবো সত্যি সত্যি বাজি রেখে যখন উন্নয়নের পক্ষে তোমরাও ধাবিত হবো, যার যার দায়িত্ব নিয়ে দেশকে ভালোভাবে কাজ করবো, তোমরা অনেক কিছু করতে পারবো। যেহেতু আমি ভবিষ্যৎ ট্রেনার, আমি এই প্রশ্নে কিছু করতে চাই না। তবে তোমাদের প্রশ্নে আমি বলতে চাইব যে কোনো যে প্রশ্ন করতে, যে কোনো টপিক, এনিথিং পার্সোনাল হলে আমার ব্যক্তিগত আপনি বলো, একটু পরিচয় দিয়ে কথা বলে লাইন দাও। পলিটিশিয়ান একটু বলে নিন মজা করে। একটু ভালো লাগবে থাকে এবং অনেকে সতর্ক হবে। পলিটিশিয়ানরা কিন্তু তোমাদের মধ্যে ছেলে মেয়েদের ফেস করতে ভয় পায়, যে আমি যে আসছি এদিকে তোমার প্রশংসা হিসেবে না হচ্ছে না, উনি সাহস করে আসছে, তাদের আমাকে একটু বেশি বিপদে ফেলো না, বলো। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান, আমি পরিবেশ নিয়ে কাজ করছি। স্যার 37 জুলাইয়ের পর আমাদের আপনাদের উপর প্রত্যাশা জায়গাটা সবচেয়ে বেশি। তো আমি 3টা বিষয় নিয়ে প্রশ্ন করবো, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা হইল আপনি নির্বাচিত হওয়ার পর সাভারের ট্যানারি বর্ণ এই যে বর্জ্য শোধনাগার যেটা আছে ওটা নিয়ে পরিকল্পনা কি, এবং হইল আশুলিয়া সাভারের চারপাশে অবৈধ দখল হয়ে যাওয়া জমি উদ্ধার এবং খাল উদ্ধারের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন, এবং আপনার নির্বাচন ইশতেহারে উন্নয়ন প্রকল্পের মধ্যে কয়টা পরিবেশ বিষয়ে উন্নয়ন আছে, এই বিষয়ে আমাকে একটু বলবেন। যেরকম প্রশ্ন করেছ এগুলা উত্তর দেওয়া সহজ কি, আমি সবাইকে খুশি করে কাজটা করে দিলাম, আমি এটা করবো এটা করবো এটা করবো। আসলে কি করবো সেটা তো ইলেকশনের পরে দেখা যাবে। তোমাকে আমি একটা কথা বলি, মানে মন থেকে সেটা বলে মানুষ যেরকম সচেতন হয়েছে ইলেকশনের পরে করে, ইলেকশনের আগে যদি তুমি জনগণকে সন্তুষ্ট না করতে পারো, আমি অন্তত ভাবি না জনগণ আন্তাজে প্রায়ই আমাকে ভোট দেবে, আমি ভাবি না এইবারের নির্বাচন সেরকম হবে। এবং সাভারের যে সমস্যাগুলো, সাভারের সমস্যাটা মেইন কি জানো, সাভার হলো ঢাকার কাছে একটু শহর, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইউনিভার্সিটি, অনেক সরকারি প্রতিষ্ঠান, জমিটা অনেক ভ্যালুয়েবল, সারা মানে মাস সারা বছর
নানা সমস্যায় জর্জরিত। এবং কখনো কখনো মনে হয় সবার আসক্তি বুদ্ধি গার্জেন এই নানা রকম বিএপি যাচ্ছে, এই তদবিরে যারা প্রত্যেকটা মন্ত্রী তদবির আছে, প্রত্যেকটা মন্ত্রী আত্মীয় স্বজন আছে, সেজন্য আমার অনেক সমস্যার সমাধান করতে পারি না। কিন্তু আমি যেটা বলবো, তুমি যে কথা বলে যে অনেক জমি ব্যাহত হয়েছে, সরকারি সম্পত্তি ব্যাহত হয়েছে, আমাদের নলেজ আছে কোথায় কোথায় ব্যাহত হচ্ছে, বেশিরভাগ আমরা জানি যে 15-16 বছর আগে এবং খাল নদী ভরাট করে অনেক জমি দখলে নিয়ে নিয়েছে, বাড়িঘর করেছে, ইন্ডাস্ট্রি করেছে, এগুলা করেছে। আমি শুধু একটু বলি, বাস্তবতা নিরিখে যতটুকু উদ্ধার করে, একটা 10 তলা বিল্ডিং হয়েছে, তিন ভাই বোন আগে সরকারকে বলে হাইকোর্টে দিয়ে নিয়ে ওই বিল্ডিং ভেঙে ওটা নিয়ে নেওয়া, যতটুকু করা যায় একটা পরিবর্তন আমরা করবো। কারণ আমরাও যদি যে কাজ করি এটা জনগণকে আমরা সন্তুষ্ট করতে পারি না, কিন্তু এখন না করলে জনগণ কিন্তু আমাদের পক্ষে থাকতে হবে। অতএব আমি তোমাকে এটুকু আশ্বস্ত করতে পারি, মানুষের মনে যে চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে, এখন দৃষ্টান্তমূলক চোখে পড়ার মতো দৃশ্যমান কাজ না করলে জনগণের জনপ্রতিনিধি নিয়ে বেশি দিন রাজনীতি করা যাবে না, দেশের পরিবর্তন একটা আসবে। আর তোমার যে প্রশ্নগুলো, এই যে পরিবেশের উপর নদীখানা খাল, এই যে সরকারি গাছগুলা কেটে সেগুলা পরিবেশ ভাবনা নষ্ট করতেছে, কার বিক্রি করে ফেলতেছে, জমি দখল করে নিয়ে যাচ্ছে, এগুলা বন্ধের জন্য আমরা অবশ্যই উদ্যোগ নেব। তখন যেটা আমাদের দুই পায়ে বললো যে ভাই আপনাকে কিন্তু প্রশ্ন করছি, আপনি কিন্তু কোনো কাজই করেননি, এখন আপনাকে খুঁজেও পাচ্ছি না, তখন যদি দেখো আমরা উদ্যোগ নিব এবং বলার মতো কাজ এই সেক্টরে হবে। এবং এটা আমার নির্বাচনী ইশতেহারে থাকবে, তুমি টিভিতে পত্রিকায় দেখো, তুমি যে পয়েন্টগুলো বলা দিতে পারে নির্বাচনী ইশতেহারে থাকবে, আমি তোমার কথা বললাম আর কি বলেন। চ্যানেলটা তো অফিসিয়াল এখানে আনছে, একটা হয় কি ট্রিটমেন্ট প্ল্যান, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যখন ইন্ডাস্ট্রি করে এটা তার ইয়ের মধ্যে থাকে, পারমিশন দেয় যে 1 বছর 6 মাস 2 বছরের মধ্যে করতে হবে, কিন্তু 2 বছর পরে সরকার এটা এক্সিকিউট করার একটা উদ্যোগ হয় না, তারা এটা ম্যানেজ করে পারা ওই কর্তৃপক্ষ সবগুলো একটাও পাবে না যে ওয়াটার ট্রিটমেন্ট ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কিছুদিন চলবে, তাও না, কন্ডিশন আছে 6 মাসের বছর তো করতে পারে, টাকা লাগে, সবাই ভাগ করে যখন ম্যানেজ করে ফেলে তখন বৈধতা নদীতে ফেলে দেয়, পাশে ফেলে দেয় এবং জনগণের ভোগান্তি পারে। এবং এখন যে প্রেক্ষাপট আমি বললাম, এটা সরকার উদ্যোগ না নিলে সরকারের বেশি কোন সরকার বেশি থাকতে পারবে না, এবং সবার তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি রাখা, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট আর কেউ আচ্ছা ফিমেল ক্যান্ডিডেট এই যে বলেন এটা পরিচয় কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি ব্যতিক্রম from Native Prospective Consortium. So হ্যাঁ, আমার নাম ব্যতিক্রম। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যেহেতু আপনারা পলিটিশিয়ান, সো সামনে আপনাদের নির্বাচন আছে, আপনারা নির্বাচনের আগে যে প্রচারণাগুলো চালান, যে বিভিন্ন পোস্টার লাগিয়ে এখানে ওখানে এই রাস্তার পাশে, তারপরে যে রিক্সায় মাইক নিয়ে বিভিন্ন ধরনের গান বা এই মার্কায় ভোট দিন, বিভিন্ন পোস্টারে যে লেখা থাকে, এমনকি আগে আমি দেখছি যে এত পরিমাণ পোস্টার হয় আমার বাড়ির আশেপাশে রাস্তাগুলো একেবারে মানে ওই পোস্টারের কারণে খুবই নোংরা, এমনকি ড্রেনের পানি পর্যন্ত রাস্তার উপরে উঠে আসে ওই পোস্টারের কাগজগুলোর কারণে। এটা মানে আমি আপনার কাছে এটা বলতে চাই যে যেহেতু আপনাদের নির্বাচনটা সামনে আসে, তা আপনারা কি ব্যতিক্রম ভাবে কোনো চিন্তা করতে পারেন যে এইটা ছাড়া কোনোভাবে প্রচারণা চালাবেন আপনাদের? আমার ধারণা এইবার এই ধরনের কাজ হবে না। নির্বাচন কমিশন কিছু কিছু ব্যাপার আমরা জানি, এর আগেও কিছু কিছু এক নির্বাচনে দেখেছি দড়ির মধ্যে পোস্টার ঝুলে রাখতে হবে, দেওয়ালে লাগানো টানে, এটা কিন্তু আগে হয়েছে। আমার ধারণা নির্বাচন কমিশন এমন সব নিয়ম করবে, এই যে পরিবার কাউন্টার একটা ওয়ালের মধ্যে পোস্টার লাগাই দিলাম, রাস্তাঘাট বন্ধ করে আমরা মিটিং করতেছি, হাজার হাজার লোকজন মানুষ যেতে পারছে না, এই ধরনের কাজগুলো এবার মনে হয় হবে না। আমি 80% আশাবাদী এবং নিয়মকরণ হচ্ছে, এবং এটা সবার জন্য যখন প্রযোজ্য হবে, ধরেন আমার প্রতিপক্ষ অপোনেন্ট যদি একটা নিয়ম করে তখন আমাকে কিন্তু এটা মানতে হবে। আমি চাই নিয়মটা স্ট্রিক্টলি সবার জন্য হোক, যেটা পরিবেশ বান্ধব এই কাজ করা যাবে না। এবং বিদেশে যেরকম হয় যে একটা বড় জায়গায় 3-4 জন ক্যান্ডিডেট থাক, জনগণ উপরে প্রশ্ন করবে, জনগণ বিচার করবে যে কে কি করতে চায়, এরকম জিনিস বেশি বেশি হওয়া দরকার। যেখানে 5টা হবে এই ধরনের প্রজেকশন মিটিং,
সব প্রার্থী থাকবে, জনগণ এসে তাকে প্রশ্ন করবে, কে কেমন উত্তর দেবে, লাইভ প্রচার করবে কোনো মিডিয়া, তাহলে ভালো হয়। এরকম নির্বাচন কমিশন আমরা প্রস্তাব দিয়েছি, কি হবে জানি না, কিন্তু তোমার ওইটার সাথে আমি বললাম আমি নিশ্চিত অন্তত অন্য কেউ না করো দেওয়ালের প্রস্তাব আমি এবার লাগাবো না, এটা আমি নির্বাচনে আচরণবিধির নেক্সট। আমি যে কিছু কমিটমেন্ট করতেছি সেটি তো ভুলে যাবো, এটা একদম লেখো একটু। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারহাদ হোসেন, প্রধান শিক্ষক, গেরুয়া মডেল স্কুল কলেজ। আপনাকে ধন্যবাদ যে আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে আমাদের সাভারের যে প্রাণকেন্দ্র সাভার পৌরসভা ভবনের পাশে যে জায়গাটা ছিল ডাস্টবিন, সেখানে আমরা যারা সাভার পৌরবাসী ছিলাম সেখানে প্রতিনিয়ত সেবা পাইতে গেলে অনেক বিভ্রান্তির সমস্যা হয়েছিল, অনেক আশেপাশে দুর্গন্ধ ছিল। এটা আপনারা যারা সাভারে থাকেন তারা অবশ্যই দেখতে পাবেন। আপনার নেতৃত্বে ইনশাআল্লাহ এখন সেখানে ফুলের বাগান হয়েছে, একটা গ্যারেজ হয়েছে, দুর্গন্ধ নেই। আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের সাভারের মডেল মসজিদের পাশে যে জায়গাটি রয়েছে, আপনি হয়তো খেয়াল করবেন আমাদের সাভারে কিন্তু কোনো শিশু পার্ক নেই। তো এটা আপনি নির্বাচিত হওয়ার পরে এই জায়গাকে কি ফুল ফোটানো সম্ভব কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি খেয়াল করবেন আমাদের সাভার বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিশেষ করে বিকেলে পরে রাত 9টা পর্যন্ত অনেক জ্যাম থাকে। আমরা সাধারণ যারা জনগণ আছি জ্যামে ভোগান্তিতে আমরা পড়ে যাই। তো এই বিষয়টা আপনি অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে। একটা জিনিস কি, কিছু কিছু ব্যাপার আছে যেটা প্রশাসনের সাপোর্টটা বেশি হয়, তো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের অনেক সময় বাধা হয়। আর এই কাজগুলো আমরা করতে পারবো কখন, যখন ধরেন বিএনপি সরকার পরিচালনার দায়িত্বগুলো আনেন তখন কিছু কিছু উদ্যোগ নেওয়া যায়। আমি একটা কথা বলি, যেমন আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে 11টার সময়, জ্ঞান স্থান থেকে উপজেলা চত্বরে যত কাগজ টাগজ মানে ময়লা আবর্জনা আছে আমার নেতৃত্বে আমরা 100 এবং কিছু আমরা হায়ার করেছি 20 জন, এই ঝাড়ু দিয়ে আমরা কালকে 11টা থেকে 1-1.5 ঘন্টার মধ্যে সব ক্লিন করবো। আমাদেরকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এই জল আর পুকুর কুচি পানি এটা পরিষ্কার করতে হবে, এবং এই মাস আমরা সেই কর্মসূচি করবো। আমি যেভাবে বলতে চাই যে যেভাবে চারদিকে চাপ বাড়ছে এবং মানুষ কাছে যে রাজনীতিবিদরা পলিটিক্যাল পার্টি এমন কিছু কাজ করুক জনবান্ধব, জনগণের কথা না। আমাদের বক্তব্য হলো যে আমরা একটু হয়ে একটু জনগণের কথা ভুলে যাই, নিজের স্বার্থটা বেশি থাকে, এবার কিন্তু সেই কাজটা অত সহজ হবে না। এবং নতুন কিছু পরিবর্তন আসছে, অনেক ইয়াং ছেলেরা এডুকেটেড লোকেরা আসতেছে, জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমি নিশ্চিত যদি সুষ্ঠু ভোটের ব্যবস্থাটা বাংলাদেশে অব্যাহত থাকে, এই যারা বাজে লোক যারা চাইছে তাই করে এরা বারবার কোনোদিন করতে পারবে না, এটা হয় না। মানুষের বিবেক কাজ করে, আমরা সেই বিবেকটা যখন থাকে না, আমি সিলেক্টরা নিজে এমপি হই, চেয়ারম্যান হই, উপজেলা চেয়ারম্যান হওয়ার নিয়ম করে, তখন কিন্তু সে চাইছে তাই করে। যখন জবাব দিতে থাকবে যে ভোটের মাধ্যমে হবে, তখন তার অনেক দায়িত্ব বেড়ে যাবে। ঠিক আছে, একজন ফিমেল দিয়ে হাত তুলেছিল। আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লায়েন্ট ফ্রন্টের থেকে এসেছি এবং সরকারি কলেজে বিওকাপ থেকে কাজ করছি। তো আমি যেহেতু সাভারের বাসিন্দা, আমি প্রায় এখান থেকে পুরান ঢাকায় যেতে হয়। তো আমিরবাজারের ঘটনাগুলো সবাই দেখে যে ওখানে সব বেশি মানে ময়লাগুলো ওখানে ফেলা হয়, কিন্তু আমরা যতটুকু জানি যে কোনো পশু বা কিছু যদি মারা যায় সেটা মাটিতে পুঁতে রাখতে হয়, এইভাবে ওখানে তো রাস্তায় ফেলে রাখা উচিত না, এটা তো পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেই ক্ষেত্রে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? এটা আমি অনেকদিন ধরে দেখছি, মাঝে মাঝে খুব বিব্রত হই। ঠিক আছে, এটার ব্যাপারে আমি আবার একটু উদ্যোগ নেব, কিন্তু আরেকটা ব্যাপারে আমি জানি রাখি, আমিরবাজার এলাকাটা না নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী এটা ঢাকা 2-এর সাথে করেছে, ক্যাবিনেটের সাথে, এই এলাকার লোকেরা আমাদের করতে হবে। এই যে একটা সমস্যা, আমি এখান থেকে সাভারে ঢুকতেছি, এটা হলো আমার সাভার উপজেলা আওতাধীন, কিন্তু ঢাকা 19-এ আওতাধীন, মানে আরেকটা সমস্যা। কারণ এটার দায়িত্ব পাবে আবার নির্বাচনের পরে কিন্তু এরা, বাট এটা একটা জনবান্ধব যেটা আমাদের বিপদে পড়তেছে, মাঝে মাঝে আমি আশ্বাসনে দেখি, তখন তো এটা আসলে সবারই দায়িত্ব। একজন লিডার হিসেবে যেহেতু এলাকায় আমি সংসদ সদস্য ছিলাম, আমারও দায়িত্বের মধ্যে কম বেশি পড়ে। আমি যতটা করতে বসে তারা কি করতে পারবে জানি না, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের কথা দিলাম। ঠিক আছে, আমরা চেষ্টা করবো, উত্তর দেবো। নেক্সট।
আর বেশি দিতে চাই না, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেলে আমরা 2-3টা নিব। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে মোহাম্মদ শাদি। স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত আয়োজক কি প্রশ্ন করতে পারে আমি জানি স্যার পারবে স্যার, কেন পারবে না স্যার? স্যার প্রশ্নটা হচ্ছে স্যার আপনার ব্যক্তিগত লাইফে স্যার, সেটা হচ্ছে স্যার আপনি একজন ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজে পিএইচডি এমবিবিএস করেছেন, দেন পিচ হসপিটালও ছিলেন এবং আপনি বিসিএস ক্যাডারও। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনি পলিটির সাথে কেন হইলেন? আপনি তো অন্য কোনো প্রফেশনে অলরেডি এনগেজ ছিলেন, আপনি রাইটারও স্যার। তো স্যার আপনি ওইগুলো প্রফেশন বাদ দিয়ে কেন মানে পলিটিশিয়ান হলেন স্যার? এটা হচ্ছে আমার মেইন কোশ্চেন, যে আপনি কে আপনাকে ইন্সপায়ার করলো যে পলিটিশিয়ান আমি হইতে হবে, এটা আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন। তারপর আমি যেটা বলি সহজ বলে সেটা হলো, আমার বাবা দীর্ঘদিন 45 বছর চেয়ারম্যান ছিলেন এই আশুলিয়া। তারপরে উনি 79-এ বিএনপি থেকে এখানে এমপি হয়। তো বাবা এমপি ছিল, আমাদের জনগণের আগে ছিল, এখন হয়তো বললে আবার অনেকে মাইন্ড করবে যে এটা কি ধরনের কথা, যে বাবা এক পথে হেঁটেছেন, এই দলে ছিলেন, এমপি ছিলেন। মানুষ অনেক সময় স্বপ্ন দেখা শুরু করে যে তার ছেলে এমপি হলে খারাপ কি। তো সেইটা আমার প্রথম কারণ। আর দ্বিতীয় হলো যে এমনি ডাক্তার হয়ে তাকে সেবা করা যায়। এখন আমার একটা জায়গা আছে, যেটা আমি একটা রাজনীতি পরিবারের সন্তান, আমি এইখানে পলিটিক্স করাটা এক ধরনের সেবা, যেটা অনেকে হয়তো মানবে না। এখন সেই সেবা ব্যাপারটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু আমি মনে করি অনেকটা বড় প্ল্যাটফর্ম, যেখানে অনেক মানুষকে অনেক সেবা করা যায় যদি সত্যিকারের ভাবতে সুযোগ পাওয়া যায় এবং তার মন মানসিকতা ভালো থাকে। তো সেইটা আমাকে ইন্সপায়ার্ড হয়েছি এবং সেই কারণে এখনো ঠিক আছে। এত জনগণের উপরও দেশ থেকে যাই নাই, জেল খেটেছি, পালিয়ে আসছি, কিন্তু এখানেই আছি যে এটাই আমার দেশ। আমার যা হয় জেলে থাকা পায় প্রথম থেকে দেশ থেকে কোথাও যাবে সেই আগেও। আসসালামু আলাইকুম স্যার, আমি মার্জিয়া রহমান নূপুর ফ্রম নেটপুর প্রেটি কনসোর্টিয়াম। যানজট আমাদের খুব কমন একটা সমস্যা। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এই যে সাভার পাকিজা প্লাস থানা স্ট্যান্ড, এখানে রিক্সার যে যানজটটা, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট। আমার সাভার সরকারি কলেজে হচ্ছে হল পড়েছিল। তো আমি যখন পরীক্ষা দিতে গেছি, আমি রেগুলারই এই যানজটের সম্মুখীন হয়েছি। দেখা গেছে যে আমি থানা স্ট্যান্ড পাকিজায় মানে প্রত্যেকটা দিন আমি ভাবে যানজটে বসেছিলাম, আমার টাইম ওভার হয়ে যাচ্ছিল, তখন আমাকে বাধ্য হয়ে হেঁটে তারপরে হলে যেতে হয়েছে। তো আমি বলতে চাই যে এই যে যানজট, প্রয়োজনের থেকে যে অতিরিক্ত যে রিক্সা, এইটার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? এই যে আমরা যে প্রতিটা দিন বা প্রতিটা সময় যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এটার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? ঢাকা শহরে আমি জেনেছি ওই অটো রিক্সা প্রতিবন্ধীদের দেওয়া হয়েছিল এবং এটা নাকি লাইসেন্স নাই, ওদের খালি সিটি কর্পোরেশনের নাম আছে, লিস্ট আছে, আর কিছু নাই। এটা তো একটা দেশের নিয়ম হতে পারে। আপনার রাজনীতির কারণে আপনার এক একটা নেতা কর্মীর কাছে 2টা 3টা 5টা করে নাম দিয়ে আপনি হাজার হাজার যে ছেড়ে দিলেন, এই যানজটের সমাধান তো আপনারা ইচ্ছা করে তো যানজটটা বাড়াই দিলেন। আমি যানজটের ব্যাপারে আমার একটা কনসেপ্ট আছে, সেটা আমি তোমাদেরকে বলি। সেটা হলো যে এই ব্যাপারগুলো বন্ধ করে না, আমি যখন এটা বন্ধ করতে যাবো, এটা নিয়ে নতুন করে আন্দোলন শুরু হবে এবং তারা বলবে যে ঠিক আছে বন্ধ করছেন, সমস্যা নাই, রিক্সা দিয়ে দিলাম, এখন আমি খাবো কি, আমি চলবো কি, আপনারা ব্যবস্থা করে দেন, আপনাকে আমরা করতেছি, আপনি আগে এমপি। এইটা ওই সমস্যাগুলো আসে। আমি যানজটে আরেকটা বিকল্প চিন্তা করেছি। আমি হিসাব করে দিচ্ছি আমার নির্বাচনী এলাকায় এরকম 14টা 15টা কি 17টা মতো জায়গা আছে। আমরা এমপি হলে সেখানে আমাদের দলের মানে স্বেচ্ছাসেবকদের মানে কোটি করে আমরা প্রত্যেক জায়গায় 3-4 জনের একটা টিম করে দেব এবং তাদেরকে আমরা আলাদা মিনিমাম একটা টাকা দিয়ে রাখবো, যাতে এই এলাকাগুলো পুলিশের পাশাপাশি তারা হেল্প করে। মানে এরকম জায়গায় এমন যানজট হয়, একটা পুলিশ কিন্তু ওই যানজট নিরসনের জন্য মোটেই যথেষ্ট। 3-4 জন যদি হয় এবং তাদের একটু ট্রেনিং দিয়ে যদি লাগানো যায়, আমি শিওর যে 100% না হলেও 50-60% যানজট আমরা কমাতে পারবো এবং এটাও আমার নির্বাচন ম্যানিফেস্টোতে থাকবে, আমি তোমাদের কথা দিলাম। নেক্সট ফিমেল ফার্স্ট। আসসালামু আলাইকুম স্যার, আমি বুশরা, আমি নেটিভ প্রসপেরিটি কনসেন্ট্রেটিভ থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের রাস্তা, আপনাদের বাসার যে রাস্তা সেটা প্রচন্ড ভাঙা। আমার বাসা কোথায়? পাকিজা, মানে অফিসে। হ্যাঁ ঠিক আছে, রাস্তাঘাটের পানির সমস্যা অনেক, ড্রেনের সমস্যা অনেক। প্রচন্ড বৃষ্টিপাতে পাকিজা রাস্তায় পুরানো পানিতে ভরে যায়, যার কারণে যাতায়াত প্রচন্ড অস্বস্তি হয় আমাদের।
পাশ থেকে বাস গেলে পানি ছুটে আসে, এরকম হাঁটু পর্যন্ত পানি চলে আসে। তাহলে স্যার আপনি এখানে কি পদক্ষেপ নেবেন? এটা সেপ্টেম্বর মাসে, আজকে হলো 6 তারিখ। রাস্তার কাজটা এই মাসে হবে, ট্রেনের কাজটা সামনের মাসে হবে। তুমি যেহেতু এই মহল্লার, তুমি অপেক্ষা করো, বললাম তো এই মাসে রাস্তার কাজ হবে। আচ্ছা স্যার, আমি সাভারের বাসিন্দা এবং আমার একটা প্রশ্ন ছিল, যেটা মানে সাভারের বাসিন্দা হিসেবে অনেকে অনেক ধরনের প্রবলেমের কথা বলেছে, তো এই প্রবলেমগুলো আমারও ছিল, কিন্তু এর মধ্যে দুইটা বাদ পড়েছে। সেটা হচ্ছে আমার কাছে দুইটা জিনিস, যে দুইটা প্রবলেম সাভারের বাসিন্দা হিসেবে খুবই ইরিটেট করে আমাকে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা আর হচ্ছে বিদ্যুতের সমস্যা। মানে আমাদের কোনো একটা ঝড়ের পূর্বাভাস হওয়ার আগে আমাদের বিদ্যুৎ চলে যায়, এবং হচ্ছে এটা মানে একদম 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে। তারপর কোনো একটা প্রবলেম ইস্যু হলে সেই বিদ্যুৎটা আসতে আমাদের লাগে হচ্ছে পুরা মানে পুরা সারাদিনই থাকে না। দেখা গেল যে কোনো একটা কাজ চলছে বিদ্যুতের, হয়তো বা সেটা আমাদের মিরপুরে 2-1 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু সাভারে সেক্ষেত্রে আমাদের 10-12 ঘন্টা লাগছে। আর গ্যাসের সমস্যার ক্ষেত্রে তো আমাদের দিনের বেলা তো সকাল 7টা থেকে একদম সন্ধ্যা 5টা থেকে 5টা-6টার মধ্যে গ্যাস একদমই থাকে না। আর আমাদের কিন্তু গ্যাস বিল কিন্তু প্রত্যেকটা 2 মুখ চুলার জন্য কিন্তু 1200 টাকার মতো দিতে হচ্ছে। সেখানে আমরা এক্সট্রা সিলিন্ডারের জন্য চার্জ দিতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমাদের মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো, সেই গ্যাসের পিছনে কিন্তু আমাদের 4-5 হাজার টাকা গ্যাসের পিছনে দিতে হচ্ছে। এটা আমাদের খুবই একটা বার্ডেন আমাদের জন্য। আর হচ্ছে ইলেকট্রিসিটি যে সমস্যাটা, সেটা তো আছে। তো গ্যাস আর ইলেকট্রিসিটি নিয়ে আপনার পদক্ষেপ কি হতে পারে? এই ডিপার্টমেন্টের লোকগুলো তারা ভালো উত্তর দিতে পারতো। আমি ইলেকট্রিসিটি ব্যাপারে কখনো একটা তাদেরকে প্রশ্ন করেছিলাম ইলেকট্রিসিটি লোককে, যে আপনার ঝড় শুরু হয়নি, আপনি আধা ঘন্টা আগে বিদ্যুৎ দেননি। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো, স্যার বৃষ্টি হলে সমস্যা নেই, ঝড়ের সময় এটা হলে আমাদের যদি আগে থেকে প্রোটেকশন না নিই, পরে আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়, কখনো ওটা ব্লাস্ট করে। সেই জন্য আমাদের প্রোটেকশনের জন্য একটা সেন্ট্রাল নির্দেশ, যে ঝড়ের আগে বন্ধ করতে হবে, তারপর অ্যাপ্লাই করে দেবো। কিন্তু তারা হয়তো সেই সুযোগটা নেয় যে ঝড় চলতেছে ওই সময় বন্ধ করলো, বৃষ্টি শুরু হলো তখনও হয়তো বিদ্যুৎটা দেয় না। আর এই জিনিসগুলো হয়তো আমার নির্দেশের থেকে সেন্ট্রাল নির্দেশ ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এই বিদ্যুৎ গ্যাস নিয়ে যদি আমরা একটা ছোট্ট একবার সেমিনার করতে পারি, এখন যদি দায়িত্বশীল লোক দিয়ে আমরা এনে এইসব প্রশ্নের সম্মুখীন করাতে পারি, তাহলে হয়তো তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। তারপর যেহেতু আমার এলাকার সমস্যা, এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো এবং তারা যাতে এই ব্যাপারটা আন্তরিক হয়। আর এই বিদ্যুতের এই যে সমস্যা চলে আসছে, এটা কিন্তু এখন বাংলাদেশেরই সরকার, ঢাকা শহরেও কিন্তু একই সমস্যা। অতএব এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেশে উদ্যোগ না নিলে আমি একা সাভারের উদ্যোগ নিয়ে অনেক কিছু করতে পারবো সেটা আমার মনে হয়। আগেও স্যার, আমার নাম মোহাম্মদ রাতুল রায়হান, পড়াশোনা করছি গভর্নমেন্ট সরকারি কলেজে পাশাশুলিয়া। স্যার, আমার প্রথম প্রশ্ন, এসডিজি এর 8 নম্বর গোলের কাছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে কেমন ভূমিকা থাকবে? আর 2 নম্বর প্রশ্ন, স্যার, এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে বিএনপির ভূমিকা কেমন থাকবে এবং পরিকল্পনা কেমন থাকবে? তোমার দ্বিতীয় প্রশ্ন আগে উত্তর দিই। প্রথম হলো, এই যে পয়েন্টগুলো জাতিসংঘ ঠিক করেছে, এটা কিন্তু একটা গবেষণার ব্যাপার, তারা কিন্তু রিসার্চ করে এটা বের করেছে। আমি মনে করি দেশের উন্নয়ন, দেশকে স্টেবিলিটি আনতে হলে এই কাজগুলো করতে হবে। কারণ বিএনপি পলিসি কি হবে আমার জন্য বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি হিন্দি নিতে হবে না। তবে আমি এই ব্যাপারে আন্তরিক থাকবো এবং কখনো যদি কোনো বলার সুযোগ পাই সংসদ টংসদে, তুমি দেখবা যে স্বার্থের নিয়ে কথা বলছে, ঠিক আছে, তাহলে হবে। কিন্তু আমার একবার কথাই যে কাজ হয়ে যাবে এটা বলা যায় না। তবে আমি আশাবাদী বিএনপি যদি জনগণের ভোটে আসে, জনগণের ম্যান্ডেট নিয়ে, যে জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্নতা বাস্তবায়ন করতে হবে, আমাদের বিএনপি এটা উদ্যোগ নিবে বলে আমার মনে হয়। তোমার প্রথম প্রশ্নটা কি ছিল? কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে আপনার ভূমিকা কেমন থাকবে সাভারে? আমার ভূমিকা তো ইম্পর্টেন্ট না, এই কারণে কারণ বেকারত্ব যাতে আমি 100% ইচ্ছা করলে 2-3 মাসে 6 মাসের মধ্যে চাকরি দিতে পারবো সেই কথা বলতে পারি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, তুমি যদি যোগ্য হও, তুমি যদি পড়াশোনা সুন্দরভাবে দায়িত্ব নিয়ে তোমার বেসিক ঠিক দেখা হয়, তুমি যদি নিজের জীবনে চাকরি পাবে। আর এখন এত প্রাইভেট
ইউনিভার্সিটি হয়েছে পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি এতগুলো পোস্টও কিন্তু প্রতি বছর বছর চাকরি দেওয়া সম্ভব না। ফলে সেটা তোমাকে স্ট্রাগল করেই তোমাকে জিততে হবে, এই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে হবে। আমার একা উদ্যোগে 2-4 জন সবারই চাকরি হলো, এটা বেকার সমস্যার কোনো কাজে লাগবে না। আমার আন্তরিকতা থাকবে, এটা এককভাবে আমি পারবো না, এটা যেন সরকার উদ্যোগ নেয়, আরো প্রাইভেট সেক্টরে আরো বড় বড় প্রতিষ্ঠান হলে এই সমস্যা হয়তো থাকবে না। আর শেষ প্রশ্ন, ঠিক আছে? শেষ প্রশ্ন। সালাম আলাইকুম স্যার, আমি মুবাশশির আলম, আমি একজন পরিবেশ কর্মী। তো আমার একটা কোশ্চেন স্যার, যেহেতু আজকে আমরা আসছি এখানে যে এসডিজি ডেভেলপমেন্টাল যে গোল, এই বিষয়ে আমরা আজকে যে 3 দিন ওয়ার্কশপ হয়েছে, তো আমার একটা কোশ্চেন যে আমাদের যে একটা লক্ষ্যমাত্রা আছে যে 17টা এসডিজি আমাদের 2030 সালের ভিতরে আমাদের পূরণ করতে হবে লক্ষ্যমাত্রা। তো এই হিসাবে সরকারের পাশাপাশি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কি ধরনের ভূমিকা থাকবে এখানে? এখন সরকারের আন্তরিকতা কি থাকবে তা বলা যাচ্ছে না, কিন্তু কতগুলো পয়েন্ট আমি এখানে ঠিক করেছি। দেখো, 1 নম্বর নো পভার্টি, সেটার ব্যাপারে তো আমি কতগুলো এখানে করেছি, আমার কাছে 5-7টা খুব ইম্পর্টেন্ট মনে হয়। আমার দৃষ্টিতে যে 5টা আমি তোমাদের একটু কোট করি। 1 নম্বর নো পভার্টি, 2 নম্বর জিরো হাঙ্গার, 3 নম্বর কোয়ালিটি এডুকেশন, 9 নম্বর ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, 13 নম্বর ক্লাইমেট অ্যাকশন, 16 নম্বর পিস জাস্ট এন্ড স্ট্রং ইনস্টিটিউট। সাভারের জন্য যে বলতে সেটা হলো কি যে এই যে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রি ভালো, কিন্তু ইন্ডাস্ট্রিগুলোতে যত যেখানে হচ্ছে, এটা তো একটা পরিবেশ নষ্ট করতেছে এবং আমাদের যে এলাকা যে আমাদের একটা গ্রামীণ ভাব এটা ছিল, সেটা শহর হওয়া যাওয়াতে কেউ কাউকে চিনে না। কয়েকদিন পর শ্রমিকদের আন্দোলন, গ্যাঞ্জাম, রাস্তা বন্ধ, ভালো কিছু করছে কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু করতে পারছি না। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিছুই করে না। যখন গার্মেন্টসে হাজার গার্মেন্টস গ্যাঞ্জাম থাকে, এই রাস্তা দিয়ে যখন একসাথে 40-50টা গার্মেন্টস দুপুরবেলা বাসায় যায় খেতে, ওই রাস্তা কিন্তু মোটামুটি প্রত্যেক জায়গায় হ্যাম্পার করছে। এই জিনিসগুলো যদি আমরা নিয়ম নীতির মধ্যে না আনতে পারি, তাহলে তো ক্ষতিগ্রস্ত আসলে সাভারের লোক হবে এবং জনপ্রতিনিধি এইভাবে উদ্যোগ নিতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো এই যে প্রশ্নপত্র পাস, এডুকেশন নিয়ে শিক্ষক আমরা আগে ছিলাম, এখন ইচ্ছা মতো পারি না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রাজনীতির মধ্যে এনে সেই স্কুলে কলেজে যেভাবে ঢুকে দিচ্ছি, আসলে তো পড়াশোনা হচ্ছে না। শিক্ষকদের আমি পলিটিক্যাল পার্টির মধ্যে ঢুকে ফেলছি, প্রিন্সিপাল হেডমাস্টার আমার বাসায় এসে বসে থাকে। এগুলা থেকে যদি আমরা বাইরেতে না পারি, তাহলে এখানে ভালো শিক্ষা হবে না। তা আমি বলি যে সবকিছু আমি এই 17টা নিয়ে যে খুব কাজ করতে পারবো জানি না, কিন্তু এখানে যে 2-3টা সেন্সিটিভ জনগণের কল্যাণে আসবে, আমার জন্য ভোটে পাইতে সুবিধা হবে, সেগুলোর ব্যাপারে